সরি নেট ডিস্টারবেন্স। তাহলে কি বলছিলাম, অ্যান্টিবায়োমা অ্যান্ড ব্রেস্ট মাউস। ব্রেস্ট মাউস হচ্ছে সিম্পল ফাইব্রোঅ্যাডিনোম অফ দ্য ব্রেস্ট। কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, লাইভে তো আছি আমি। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ। এবার দ্বিতীয় অংশ, কারেন্ট নেট চলে গেছিল, আমি ডাটাতে আছি। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা অংশ ছিল ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট অ্যাবসেস। গতদিনই আমি বলেছি ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট অ্যাবসেসের সহজ কথা, একদম সরাসরি উত্তর। ব্রেস্ট অ্যাবসেসের চিকিৎসা হচ্ছে ড্রেনেজ অফ দি অ্যাবসেস। এখানে কোনো অ্যান্টিবায়োটিক টায়োটিকের কথা আগে বলা যাবে না। অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেসে যে বলছিলাম গতদিন, শরীরের ব্রেস্ট অ্যাবসেস এমন একটা জায়গা, কারণ যেখানে আমাদের ইনফ্লামেটরি লিশন, যদি আমরা কোনো এভিডেন্স পাই যেটা অ্যাবসেস তৈরি হয়ে গেছে, তাহলে ড্রেন করতে হবে, বসে থাকা যাবে না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কয়েকটা সাইট আমরা আগেই বলেছি, সেটা হলো প্যারোটিড অ্যাবসেস, অ্যাক্সিলারি অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেস। এগুলো দেরি করা যাবে না, আর্লি ইন্টারভেনশন করতে হবে। ব্রেস্ট অ্যাবসেস ইন্টারভেনশন কী করতে পারি আমরা, কতগুলো কথা আমরা বলেছি। ব্রেস্ট অ্যাবসেস এখানে জানতে হবে কি ইনসিশন দেই আমরা। ইউজুয়ালি ওভার দ্য অ্যাবসেসে যেখানে মোস্ট ফ্লাকচুয়েটিং পয়েন্ট বা মোস্ট ডিপেন্ডেন্ট পয়েন্টকে কনসিডার করে সেখানে একটা ইনসিশন দেই। এটা ইনসিশন রেডিয়ালও দিতে পারি, পেরিয়ারিওলার বা সার্কামেরিওলার দিতে পারি। প্রয়োজন হলে আমরা একটা কাউন্টার ইনসিশনও দিতে পারি। কাউন্টার ইনসিশন সাধারণত আমরা ডিপেন্ডেন্ট পার্টে দিই, সাব মেমারি লাইন বরাবর দেই ব্রেস্ট অ্যাবসেস। আর এখানে জিজ্ঞাসা করতে পারে হিলটনস মেথড অফ ব্রেস্ট অ্যাবসেস, এটা মনে রাখতে হবে। ব্রেস্ট অ্যাবসেসের চিকিৎসা হচ্ছে ড্রেনেজ অফ দ্য অ্যাবসেস। অ্যান্টিবায়োটিক দিবা কি দিবা না, অ্যান্টিবায়োটিক দেওয়া জরুরি না যদি তার সিস্টেমিক, আগেও বলেছি ব্রেস্ট অ্যাবসেস ড্রেন করলে অ্যান্টিবায়োটিক জরুরি না। চিকিৎসা ইজ ড্রেনেজ অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি ড্রেসিং। অ্যান্টিবায়োটিক কখন দেব, যদি যদি কি বলে ইনভেসিভ সাইন অফ ইনভেসিভ ইনফ্লামেশন থাকে, হ্যাঁ, অ্যাবসেসের চারিদিকে যে সাইন অফ লোকাল ইনভেশন যদি থাকে তাহলে আমরা দেব, অথবা সাইন অফ সিস্টেমিক ইনভেশন, হ্যাঁ, যাতে ফিভার আছে, চিল অ্যান্ড ড্রাইগর খুব বেশি আছে, হ্যাঁ, এগুলো যদি থাকে, ট্যাকিকার্ডিয়া আছে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেবো। না হলে সিম্পল অ্যাবসেস ড্রেনের জন্য ইভেন ব্রেস্ট অ্যাবসেসে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। যদি দাও অ্যান্টিবায়োটিক, কি অ্যান্টিবায়োটিক দিবা, খুব সিম্পল কথা, কি অ্যান্টিবায়োটিক দিবা। ব্রেস্ট অ্যাবসেস হয় কোন ব্যাকটেরিয়া দিয়ে, কমন যে ব্রেস্ট অ্যাবসেস, হ্যাঁ, ইয়াং অ্যাডাল্টদের, তাদের সেই অ্যান্টিবায়োটিক কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়, একটা ব্যাকটেরিয়ার নাম বললো স্টাফাইলোকক্কাস। এটা প্রুলেন্ট অ্যাবসেস, স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাসের এগেনস্টে কি অ্যান্টিবায়োটিক দেবো, স্যার আমি ক্লোক্সাসলিন বা ফ্লুক্লোক্সাসলিন দেবো, আর কিচ্ছু বলার দরকার নেই। ওই বলো, প্রথমেই বলবো না আমি ওই সেফালোস্পোরিন 3rd জেনারেশন 4th জেনারেশন মেরোপেনোম এসব কথা আসবে না। ইট ইজ কজ বাই স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাসের এগেনস্টে সেন্সিটিভ এবং স্পেসিফিক অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্লোক্সাসলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বা ফ্লুক্লোক্সাসলিন, একই জিনিস, ডোজ রিলেটেড। আচ্ছা, এরপরে হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ থাইরয়েড সোয়েলিং। ভেরি গুড। একটা থাইরয়েড সোয়েলিং এর রুগী কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, তোমরা জানো থাইরয়েড সোয়েলিং। তাহলে একটা আসতে পারে সোয়েলিং এর জন্য আসতে পারে, মানে স্ট্রাকচারাল চেঞ্জের জন্য একটা আসতে পারে সিম্পল সোয়েলিং, স্ট্রাকচারাল চেঞ্জের জন্য কম্প্রেশন ইফেক্ট নিয়ে আসতে পারে, আবার ফাংশনাল চেঞ্জ নিয়ে আসতে পারে। দুটা গ্রুপই কিন্তু এখানে আসবে সব থাইরয়েড সোয়েলিং এর জন্য। স্ট্রাকচারাল কসমেটিক সোয়েলিং একটা আছে, সিম্পল কসমেটিক সোয়েলিং একটা আছে। তাহলে থাইরয়েড সোয়েলিং একটা সোয়েলিং নিয়ে, এর জন্য কম্প্রেশনের জন্য হতে পারে। কি কম্প্রেশনের জন্য কি হতে পারে, কম্প্রেশনের জন্য ট্রাকিয়ার উপর কম্প্রেশন হতে পারে, ইসোফেগাসের মতো হতে পারে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়ানের মধ্যে কম্প্রেশন হতে পারে, ক্যারোটিড শীতের উপর কম্প্রেশন হতে পারে, আর এখানে আসলে পারে অ্যাপেক্স অফ দ্য বা ইনলেট অফ দ্য থোরাসিক ক্যাভিটি। ইনলেট অফ দ্য থোরাসিক ক্যাভিটিতেও কম্প্রেশন হতে পারে, থোরাটিক ইনলেট সিনড্রোম হতে পারে যদি রেট্রোস্টার্নাল এক্সটেনশন হয়। তাহলে এইসব স্ট্রাকচারাল চেঞ্জের জন্য এসব ফিচার নিয়ে আসতে পারে। আর পেন হতে পারে, থাইরয়েড সোয়েলিং এর মধ্যে পেন হতে পারে। কখন হতে পারে থাইরয়েড সোয়েলিং এর মধ্যে পেন, যদি ওর মধ্যে হিমোরেজ হয়, থাইরয়েড সোয়েলিং এর মধ্যে হিমোরেজ হয় তাহলে পেন হবে। ম্যালিগন্যান্ট চেঞ্জ হলে পারে, অ্যানাপ্লাস্টিক যখন হয়ে যায় ইট উইল বি পেনফুল, পেন হতে পারে।
আর হচ্ছে সিম্পল থাইরয়েডাইটিস যদি হয়, থাইরয়েড সোয়েলিংটা যদি থাইরয়েডাইটিসের জন্যই হয়, তাহলে কিন্তু এটা পেনফুল হবে। হাসিমোটো থাইরয়েডাইটিস, ইট ইজ ফ্রিকুয়েন্টলি পেনফুল। হ্যাঁ, পেনটা অত সিরিয়াস না, বাট ইট ইজ পেনফুল। তাহলে দিজ আর দ্য সিমটম সোয়েলিং এর জন্য। এবার হলো ফাংশনাল চেঞ্জ। ফাংশনাল চেঞ্জের জন্য কি ফিচার আসবে? ফাংশনাল চেঞ্জের জন্য ফিচার আসবে হাইপোথাইরয়েডিজমের ফিচার, হাইপারথাইরয়েডিজমের ফিচার। হাইপোথাইরয়েডিজমের ফিচার কি যদি এইভাবে বলো, তোমাদের মনে রাখতে হবে উপর থেকে নিচের দিকে। তোমাদের খুব ভালো জানার কথা। ইএনটিতে জানতে হবে, মেডিসিনে জানতে হবে, সার্জারিতে জানতে হবে। সার্জারিতে কিন্তু কোশ্চেনও আসে, রিটেনের কোশ্চেনও আসে। হাইপোথাইরয়েডিজম উপর থেকে যদি আমরা নিচে আসি কি হবে? উপর থেকে নিচের দিকে আসলে পারে প্রথমে হলো ব্যাল্ডনেস, মাথার চুল কমে যাবে। হ্যাঁ, বিশেষ করে ফিমেলদের চুল পড়ে যায়, ব্যাল্ডনেস। তারপরে কি তারা এখানে এদিকে আসতে পারে কি কিছু চেঞ্জ আসতে পারে, তোমার আই চেঞ্জ আসতে পারে, ফেসিয়াল চেঞ্জ আসতে পারে, সেগুলো স্কিন কালার, স্কিনের চেঞ্জ আসবে। হাইপোথাইরয়েডিজম বলছি আমি, স্কিনের চেঞ্জ আসবে। এরপরে কি আসবে? আমি আর একটু নিচে আসলাম, তাহলে তার পালসে চেঞ্জ আসবে। হাইপোথাইরয়েডিজমে পালস কি হবে? ব্রাডিকার্ডিয়া হবে। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজমে স্কিন চেঞ্জ তো আগে বলছি, রাফ অ্যান্ড কোর্স স্কিন হবে। আচ্ছা, এরপরে লিম্বের মধ্যে আমরা যদি বলি রিফ্লেক্সগুলো চেঞ্জ হবে। রিফ্লেক্স হচ্ছে স্লো রিলিজ অফ রিফ্লেক্স হবে, রিফ্লেক্সগুলো স্লো হয়ে যাবে। আর অ্যাপেটাইটের কি হবে? অ্যাপেটাইটের জন্য তার অ্যাপেটাইট বাড়বে না, কমে যাবে, কিন্তু তার ওয়েট বাড়বে। টাংটা ঠিক হয়ে যেতে পারে, টাং ঠিক হয়ে যেতে পারে। ইমপ্রেশনটা আছে তার চেহারার মধ্যে চেঞ্জ আসবে, অ্যাপ্যাথিক চেঞ্জ আসবে, কোনো তার মনে কোনো হাসি আনন্দ থাকবে না, তার এক্সপ্রেশন ফিচারলেস বলে, হ্যাঁ, এক্সপ্রেশনলেস বা ফিচারলেস ফেসিস। এরপরে হচ্ছে ওয়েট বাড়বে, তার ওয়েট বেড়ে যাবে। তারপর এইবার আমি এই সব বললাম, এর মধ্যে আরও অনেক কথা আছে। হার্টে চেঞ্জ আসবে, ইয়ারে চেঞ্জ আসবে, হ্যাঁ, তারপর তার না নিউরোলজিক্যাল চেঞ্জ আসবে, অনেক কিছু। হাইপোথাইরয়েডিজম হতে পারে না এমন কিছু নয়। হাইপোথাইরয়েডিজমের একটা রুগী তুমি হ্যান্ডশেক করলে ডায়াগনোসিস করতে পারবা, তুমি টেলিফোনে কথা বলে ডায়াগনোসিস করতে পারবা। তারপর তাহলে একটা হাইপোথাইরয়েডিজম মেন্টাল ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে। সেটা ডিস্টারবেন্স, এনি টাইপ অফ মেন্টাল ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে একটা হাইপোথাইরয়েডিজমের রোগী। টেলিফোনে কিভাবে তার হিয়ারিংয়ের সমস্যা হতে পারে, তার হিয়ারিংয়ের সমস্যা হতে পারে। আর তার কথা বলে তার সাথে ডায়াগনোসিস করতে পারো। তার ভয়েস একটা স্পেশালি হার্টস অ্যান্ড কোর্স ভয়েস হবে। তারপর তার কি বলছিলাম যে হ্যান্ডশেক করে ডায়াগনোসিস, হ্যান্ডটা হবে ড্রাই হবে, হ্যান্ড ড্রাই হবে, কোর্স হবে, এবং গ্রিপ, সে যে হ্যান্ডশেক করলে সহজে সে হাতটা খুলতে পারবে না, দ্রুত খুলতে পারবে না, আস্তে আস্তে খুলবে। হ্যান্ডশেক করে ডায়াগনোসিস করা যায়। তাহলে হাইপোথাইরয়েডিজমের এত কিছু হতে পারে। আচ্ছা, আর হাইপারথাইরয়েড আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা কথা সেটাই তো আমি বলি নাই, সেটা হচ্ছে কি কোল্ড ইনটলারেন্স। কোল্ড ইনটলারেন্স, এটা যেন মনে থাকে। এখন তুমি যতগুলো বলে পারো হাইপারথাইরয়েডিজম এইভাবে বললে তার উল্টোগুলো আসতে থাকবে। আমি বলে যাই, আলোচনা যখন হচ্ছে আমার কথা বলে যাওয়ার, শোনো না শোনো তোমাদের দায়িত্ব। এখানে উল্টোটা হবে, অ্যাংজাইটি, ইমোশনাল ডিস্টারবেন্স। হ্যাঁ, অ্যাংজাইটি, নিউরোসিস, ইমোশনাল ডিস্টারবেন্স নিউরোলজিক্যাল সাইনের মধ্যে হবে। আর ওয়েট লস হবে, সে খাবে বেশি কিন্তু ওয়েট লস হবে। খাবে বেশি ওয়েট লস হয়, এটা মাত্র দুটো ডিজিজে হয়। খাবে বেশি ওয়েট লস হবে, দুটো ডিজিজে হয়। একটা হলো থাইরোটক্সিকোসিস, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। খাবে বেশি ওয়েট লস হবে, আর কোনো ডিজিজের সাথে মিল হবে না। আর একটা আছে বাচ্চাদের, সেটা হচ্ছে ম্যাল অবজেকশন সিনড্রোম। ম্যাল অবজেকশন সিনড্রোমে বাচ্চারা গাদা গাদা খায়, গাদা গাদা পায়খানা করে। এটা বাচ্চাদের, বড়দের না, আর কারুর হবে না। ম্যালিগনেন্সির কথা এখানে আসবে না, ম্যালিগনেন্সিতে কম খায়, আলটিমেটলি ওয়েট কমে যায়। কিন্তু এটা ক্লাসিক্যাল দুইটা। এরপরে আসবে কি কোল্ড ইনটলারেন্স, হিট ইনটলারেন্স, সে গরম সহ্য করতে পারে না, ঠান্ডা তার ভালো লাগে। এরপরে আসবে ওয়েস্টিং হবে, হ্যাঁ, তার ওজন কমে যাবে। আর কি কি ফিচার আসবে? ওই যে বললাম, চোখের সাইন আসবে, হার্টের সাইন আসবে, হাত পায়ের সাইন আসবে, নিউরোলজিক্যাল সাইন আসবে। এগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না, আমি জাস্ট হিন্টস দিয়ে গেলাম। আর স্টুলের একটা কালার চান। আচ্ছা, স্টুলের আমি হাইপোথাইরয়েডিজমে কি হয়? কনস্টিপেশন। হাইপোথাইরয়েডিজমে হয় হ্যাবিচুয়ালি কনস্টিপেশন। আর হাইপারথাইরয়েডিজমে কি হয়? অনেকে বলে ডায়রিয়া। ইট ইজ নট ডায়রিয়া, এটা হবে হাইপার ডিফেকেশন। এটা কি জিনিস? হাইপার ডিফেকেশন মানে
ফর্মিস্টুল হবে, কিন্তু বারবার হবে, ফর্মিস্টুল হবে, বারবার হবে। এটাকে বলে আসলে হাইপার ডিফেকেশন, ইট ইজ নট ডায়রিয়া। কোনো কোনো বই বা গাইডে ডায়রিয়া লেখা আছে, সবাই এটা নাও নিতে পারে। আচ্ছা, আমি আর এটা নিয়ে আর বেশি বলতে চাচ্ছি না। সাইনগুলো তোমাদের হাতে কলমে শিখতে হবে। হ্যাঁ, কি চোখে কি কি সাইন আমরা দেখি, এটা হাইপার হাইপার থাইরয়েডিজমের যে সাইনগুলো, এগুলো কিন্তু সব নাম জানতে হবে, শিখতে হবে, এবং এটা ইয়ে আসে, এমসিকিউতে আসে, বা অনেক সময় আলাদা আলাদা করে এটা রিটেনে আসে, যে কোনো একটা সাইন। আচ্ছা, পরে আমরা দরকার হয় আলোচনা করব। নেম কজেস অফ সলিড নেক সোয়েলিং। সলিড নেক, এখানে সলিড নেক সোয়েলিং বলছে, তুমি সরাসরি কতগুলো নাম লিখে দিতে পারো, ভাইভাতে বলে দিতে পারো, অথবা তোমাকে যদি মিড লাইন বলে, ল্যাটারাল বলে, ভাগ ভাগ করে বলবো। সলিড নেক মিড লাইনে বললে পারে, ল্যাটারাল তো আমি অলরেডি আগে বলে ফেলছি। ল্যাটারাল সলিড নেক সোয়েলিং কি হবে? 1 নাম্বার লিম্ফেডেনোপ্যাথি, ভুল যেন না হয়, থাইরয়েড সোয়েলিং। এরপরে সোয়েলিং অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সোয়েলিং অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিংও এখানে আসতে পারে। আর কি হতে পারে? এখানে আরও হতে পারে, এখানে লাইপোমা হতে পারে, ফাইব্রোমা হতে পারে, নিউরোফাইব্রোমা হতে পারে, এগুলো সিম্পল হতে পারে, সেগুলো সবই সলিড সোয়েলিং। আর মিড লাইন সলিড সোয়েলিং কী হবে? উপর থেকে নিচে যদি আমি যাই, সাবমেন্টাল লিম্ফেডেনোপ্যাথি। তারপর হচ্ছে থাইরয়েড সোয়েলিং অফ দ্য ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে যদি সোয়েলিং হয়, হ্যাঁ। তারপর আর কি হবে? নিচে সাবস্টার্নাল, খুবই মিনিমাম, সলিড সোয়েলিং মিড লাইনে খুব কম, আর সুপ্রাস্টার্নাল লিম্ফেডেনোপ্যাথি হতে পারে। তাহলে এই তো সলিড নেক সোয়েলিং হয়ে গেল কমন। আর তোমরা আরেকটা জিনিস ফ্রিকোয়েন্টলি বলে ফেলো, সেটা হচ্ছে কি ফ্যারিঞ্জিয়াল পাউস। হ্যাঁ, তারপর আরেকটা কি বলে, ল্যারিংস দিয়ে যেন কি একটা বলে আছে, শব্দ আছে না? আচ্ছা, এগুলো বলবা। ফ্যারিঞ্জিয়াল পাউস অন্য জিনিস, এটা নেক সোয়েলিং এর মধ্যে না, ডাইভার্টিকুলার। এটি ফ্যারিঞ্জিয়াল পাউস ইজ এ ডাইভার্টিকুলার। এটা সিস্টিক সোয়েলিং এর ক্যারেক্টারিস্টিকের মধ্যেও পড়ে না টিপিক্যালি। বই কোনো কোনো গাইডে আছে। হ্যাঁ, না, ল্যারিংস দিয়েছে, ফ্যারিঙ্গোসিল, আর একটা আছে ল্যারিংস দিয়ে, যাই হোক, এটা দরকার নেই। আচ্ছা, আর একটা টার্ম তোমাদের সেখানে বলে রাখি, দুটো টার্ম এখানে আছে, আমি ইচ্ছে করে বলি নাই তোমাদের। একটা হলো পটেটো টিউমার, পটেটো টিউমার বেশ, আর একটা আছে খুবই কমন, বেশ কমন, সেটা হলো স্টার্নোক্লিডোমাস্টয়েড টিউমার। সেটা হলো ইয়াংদের হয়, অল্প বয়সে হয়, যেটা বলে টর্টিকলিস হয়, যার জন্য ইয়াং বয়সে স্টার্নোক্লিডোমাস্টয়েড গ্ল্যান্ড মাসেলের মধ্যে একটা সোয়েলিং হয়। এটার এক্সাক্ট কজ ইজ নট নোন। এটা চিকিৎসা না করলে ঘাড় আস্তে আস্তে একদিকে বাঁকায় যায়, টর্টিকলিস। ফেসিয়াল অ্যাসিমেট্রি দেখা দেয়, একদিকে ফেসিয়াল অ্যাপ্লেশিয়া হয়। তাহলে এটা স্টার্নোক্লিডোমাস্টয়েড টিউমার আমরা বলি। হ্যাঁ, কোনো কোনো বইতে সুডো টিউমার আছে, এটা কিন্তু সুডো টিউমার না, ইট ইজ এ টিউমার। টিউমার মানে সোয়েলিং, এখানে টিউমার মানে সোয়েলিং, হাতে আমরা পাচ্ছি। সুডো মানে কি, যেটা আমরা আসলে ফিল করতে পারি না, অনুমান করি। স্টার্নোক্লিডোমাস্টয়েড টিউমার ইজ দ্য বেস্ট টার্ম। এটা হলো বললাম পটেটো টিউমার। এটা কি জিনিস? এটা হচ্ছে টিউমার অফ দ্য ক্যারোটিড বডি। ক্যারোটিড বডিতে যদি টিউমার হয়, এটা ল্যাটারাল নেক সোয়েলিং, কোনো কোনো বইতে আছে। এর একটা নাম আছে পটেটো টিউমার, পটেটো টিউমার। এটা তোমাদের ডিটেলস না জানলেই হবে। এটা ক্যারোটিড বডি, সরি, ক্যারোটিড বডির টিউমার। ক্যারোটিড বডি যেটা আছে, ফিজিওলজিতে পড়ে এসছো, ক্যারোটিড বডিতে যদি টিউমার হয়, এটাকে বলে পটেটো টিউমার। প্রসঙ্গক্রমে আসলো, তাই জীবনে শোনো নাই এমন যেন কিছু না হয়। আচ্ছা, শেষ করে দেবো আমি। মেনশন দ্য ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন রিকোয়ার্ড টু ডায়াগনোস ব্রেস্ট লাম্প। ভেরি গুড। একটা ব্রেস্ট লাম্প ডায়াগনোসিস করার জন্য কি কি ইনভেস্টিগেশন লাগবে? খুব সিম্পল কথা, কতদিনও বলেছি। হ্যাঁ, এটা বলছে ইনভেস্টিগেশন, অথবা যে তোমাকে বলা হয় ডায়াগনোসিস অফ ব্রেস্ট লাম্প কীভাবে করতে হবে, সেক্ষেত্রে তোমার হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন সব বলতে হবে। এখানে স্পেসিফিক বলা হচ্ছে ইনভেস্টিগেশন। কি ইনভেস্টিগেশন করবো আমরা? আমরা যদি লাম্পটাকে হাতে পাই, তাহলে ইমেজিং লাগে না। লাম্পটা যদি আমরা হাতে ফিল করতে পারি, লাম্প তো আমি পাচ্ছি, আমি হাতে পাচ্ছি, যে জিনিসটা আমি চোখে দেখতে পাচ্ছি, হাতে ফিল করছি, এটাকে হেরিকেন দ্বারায় দেখার তো কোনো দরকার নেই। আমি বারবার বলি, কোনো স্পেশাল কোনো ইম্পর্টেন্স নাই। যদি আমি লাম্পটাকে না পাই, রুগী কমপ্লেন করছে আমি লাম্পটাকে ফিল করতে পারছি না, এর অনেক সিচুয়েশন। ব্রেস্ট লাম্প ডায়াগনোসিস অত সহজ না, মুখে আমরা যত সহজ বলি, প্র্যাকটিক্যাল ইট ইজ নট অত ইজি। হ্যাঁ, না পাই, তখন আমরা কি করব? ইমেজিং করব। ইমেজিং এর মধ্যে কি আছে? ইয়াঙ্গার এজ গ্রুপ হলে আমরা আলট্রাসোনোগ্রাম করব, এল্ডারলি পিউপিল হলে আমরা ম্যামোগ্রাম করতে পারি। এক কথায় উত্তর।
তাহলে ইমেজিং করব। যদি আমরা লামটাকে ফিল না করতে পারি, আর লামকে যদি আমরা ফিল করতে পারি, তাহলে ইমেজিং এর কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন হলো ওই যে ট্রিপল ডায়াগনোসিসের জন্য সাইটোলজিক্যাল বা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। তাহলে আমরা কি করব? এফএনএসি করব, অথবা এফএনএবি করব, ট্রু কাট বায়োপসি বা এফএনএসি করব। এর মধ্যে কোনটা কি? একটা হলো সাইটোলজি আর ট্রু কাট বায়োপসি, আর একটা হলো বায়োপসি বা হিস্টোলজি। সাইটোলজি আর হিস্টোলজি কি জিনিস? সাইটোলজি হচ্ছে স্টাডি অফ এ সেল, আর হিস্টোলজি হচ্ছে স্টাডি অফ টিস্যু। কোনটা ভালো? ডেফিনেটলি হিস্টোলজি ভালো। হিস্টোলজি আমরা সেলের ক্যারেক্টার বুঝতে পারি, মানে একটা সেল কেন, লট অফ সেলের ক্যারেক্টারিস্টিক বুঝতে পারি। টিস্যু, সেলের আশেপাশে অন্য যেসব টিস্যু আছে, অর্গান যে টিস্যু দিয়ে তৈরি হয়েছে, সেই টিস্যুর ক্যারেক্টারিস্টিক বুঝতে পারি। সুতরাং হিস্টোলজি বেটার বাট মোর ইনভেসিভ, সাইটোলজি লেস ইনভেসিভ। বাট সাইটোলজির একটা জিনিস হচ্ছে, সাইটোলজিতে যদি আমি পজিটিভ ফাইন্ডিং পাই, মনে করো একটা টিউমার পেয়ে গেলাম, আমি ক্যান্সার পেয়ে গেলাম, ব্রেস্ট ক্যান্সার, ইট ইজ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ইট ইজ ডায়াগনস্টিক। কিন্তু সাইটোলজিতে যদি দেখি যে আমি না, ক্যান্সার সেল নাই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে, ক্লিনিক্যালি সন্দেহ হচ্ছে, সাইটোলজিতে আসে নাই, তার মানে কিন্তু বলা যাবে না এটা ক্যান্সার না, কারণ সাইটোলজির অনেক লিমিটেশন আছে। সেক্ষেত্রে আমাকে দরকার হলে সাইটোলজি করার পরও আমাকে হিস্টোলজি করতে হবে, অথবা এক্সিশন বায়োপসি, ট্রু কাট করতে হবে, অথবা এক্সিশন বায়োপসি করতে হবে। কারণ তাহলে সাইটোলজিতে হচ্ছে পজিটিভ ফাইন্ডিং ইজ ইম্পর্ট্যান্ট, বাট নেগেটিভ ফাইন্ডিং ডাজ নট এক্সক্লুড দ্য ডিজিজ। এটার জন্য খেয়াল থাকে। কারণ ওই কেন কথাটা মানেটা কি, যে আমি ওই জায়গার থেকে আনি নাই, আমি একটা বা দুটো সেল নিয়ে আমি স্টাডি করছি, আমি যে নিডিল দিয়ে নিয়ে এসছি, সেটা আমার যেখানে টিউমার সেখানে নিডিলটা যায় নাই, টেকনিক্যাল প্রবলেম হয়েছে, নিডিলটা যায় নাই, অথবা নিডিল ছিল ওর মধ্যে আসে নাই, টিউমার সেলটা ঢুকে নাই, নিডিলের মধ্যে ঢুকে নাই, হ্যাঁ, অথবা আমি কনফিউজ, নিশ্চিত হতে পারছি না, যে কোনোটা হতে পারে নেগেটিভ ফাইন্ডিং এর কারণ। কিন্তু পজিটিভ যখন বলে, তখন একজন প্যাথোলজিস্ট যখন পজিটিভ বলবে, তখন এটা অলওয়েজ সিগনিফিক্যান্ট ধরে নিতে হবে। কারণ কিছু না পেলে, আমি যদি না দেখতে পাই, না বলে দেবো, না বুঝতে না পারি, আমি না বলে দেবো, কিন্তু না বুঝতে পারি আমি কখনো ক্যান্সার বলবো না, এটা কোনো স্পেশালিস্ট ডাক্তার সেটা বলবে না। সেই জন্য পজিটিভ ফাইন্ডিং ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট, বাট নেগেটিভ ফাইন্ডিংস ডাজ নট এক্সক্লুড দ্য ডিজিজ, এটা যেন মনে থাকে। তাহলে কি কি বললাম আমরা? ইমেজিং করব অ্যান্ড হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। তাতেও যদি আমরা নিশ্চিত না হতে পারি, তাহলে আমাদের এক্সিশন বায়োপসি, আলটিমেটলি এক্সিশন বায়োপসি। এটা হলো ডায়াগনোসিস অফ ব্রেস্ট লাম্প। এরপরে আরও কথা আছে, ট্রিটমেন্ট প্ল্যানের জন্য কিন্তু আলাদা ইনভেস্টিগেশন। আমাকে এখানে কোশ্চেন ছিল ব্রেস্ট লাম্প ডায়াগনোসিস, ডায়াগনোসিসের জন্য এটাই যথেষ্ট। আর কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানের জন্য আমার আরও ইনভেস্টিগেশন লাগবে। কি কি ইনভেস্টিগেশন লাগবে? আমার অ্যাক্সিলারি লিম্ফ নোড যদি থাকে, সেটা সম্বন্ধে স্টাডি করতে হবে, এফএনএসি করতে হবে, বা এক্সিশন প্রয়োজন হলে এক্সিশন বায়োপসি করতে হবে, আমার চেস্ট এক্সরে করতে হবে, বোন স্ক্যানিং করতে হবে। এগুলো কিন্তু প্ল্যান অফ ট্রিটমেন্টের জন্য জরুরি। কারণ আমি দেখলাম ব্রেস্টে লোকালাইজ, ওদিকে লাংসে মেটাস্টাসিস হয়ে আছে, তাহলে তো স্টেজ চেঞ্জ হয়ে গেল। ক্লিনিক্যাল স্টেজ আর ইয়ে দুটো আলাদা জিনিস হয়ে গেল। ফাইনাল স্টেজিং এক হলো না, ব্রেস্ট ডিজিজ স্টেজিং এক হলো না, অথবা বোনে মেটাস্টাসিস হয়ে গেছে, সুতরাং ট্রিটমেন্ট আলাদা হয়ে যাবে। তাহলে আজকে আমরা এটুকুনি আমরা শেষ করি, পরের দিন আমরা আলোচনা করব। কারোর কোনো কোশ্চেন আছে? আমি আসলে আজকে একটু ব্যস্ত ছিলাম, তো মিস করতে চাই নাই। আজকের মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে? প্রতিটা কথাই কিন্তু তোমাদের ভাইভায় ঘুরে ফিরে আসবে, এটা যেন খেয়াল থাকে। আমি ভাইবার সঙ্গে রিলেটেড কথাগুলোই বেশি বলছি, এবং তার সঙ্গে এক্সপ্লানেশনের জন্য যতটুকুন দরকার আমি ততটুকুন বলে যাচ্ছি, যখন যেটা আমার মনে পড়ছে। এর বাইরেও কোনো এক্সপ্লানেশন থাকতে পারে। স্যার টয়লেট মাস্টেক্টমি ইজিলি হিলিং, আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। টয়লেট মাস্টেক্টমি তো হিলিং, আমরা একটা হোয়াইট টিস্যু কেটে ফেলি। এখানে ওই যে বললাম, রুগী গন্ধতে নিজে থাকতে পারতো না, ওই গন্ধতে ওয়ার্ডে রুগী থাকতে পারে। এটা যদি একটা ওয়ার্ডে দেখো, ম্যাগট হয়ে যায়, পোকা হয়ে যায়, কি বিশ্রী অবস্থা, পোকা হয়ে যায়। একটা ফেয়ার লেডি, তার এই অবস্থা, তাকে বাসায় কেউ দেখে না, ওয়ার্ডে কেউ দেখে না, নিজের কাছেও সে নিজে সহ্য করতে পারে না। তখন আমরা এগুলো কেটে ফেলে দিই, কেটে ফেলে দিয়ে তার পচা গন্ধ অংশগুলো আমরা কেটে ফেলে দিই। টিউমার আমরা কিছু করতে পারি না, টিউমার তো অনেক অ্যাডভান্স স্টেজ, ফিক্স হয়ে গেছে, মেটাস্টাসিস হয়ে গেছে। তখন যদি তার একটা আলসার হয়,
হিলিং আলসার তৈরি করতে পারি আমরা, বা একটা ক্লিন আলসার তৈরি করতে পারি। সেক্ষেত্রে ড্রেসিং করে দিয়ে পরও ঢেকে রাখলে পারো সে ভালো থাকতে পারবে, গন্ধ পচার থেকে তো বেঁচে থাকবে। আচ্ছা, আর যদি হিলিং স্টেজে পরে আমরা বেঁচে থাকলে আমরা স্কিন গ্রাফটিং করতে পারি। এটা হিলিং ডেফিনেটলি স্পন্টেনিয়াস হিলিং হবে না, এখানে আমাদের কাভারেজ দিতে হবে। সেখানে স্কিন গ্রাফটিং করি, ফ্লাব দেই, বা প্রয়োজন হলে যদি অল্প জায়গায় হয় সেকেন্ডারি সুসার দেই। স্পন্টেনিয়াস হিলিং ইউজুয়ালি এখানে হবে না, এটা নির্ভর করে সেই সাইজ অফ দ্য লিশনের উপর। ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট একটা কি বলে প্রবলেমকে ম্যানেজ করা। এটা না দেখলে তুমি টয়লেট মাস্টারটমি কোন ধরনের রুগীকে না দেখলে কল্পনা করতে পারবা না যে একজন মানুষের একটা ব্রেস্ট একটা আকর্ষণীয় একটা তার ইয়ে ছিল, শরীরের অঙ্গ ছিল, এবং সেটা তার জন্য কি দুর্বিষহ বা তার ফ্যামিলির জন্য কি দুর্বিষহ, সেটা না দেখলে ম্যাগট হয়ে যায়, পোকা হয়ে যায়, কি বিশ্রী অবস্থা, না দেখলে কল্পনা করতে পারবা না মানুষের পরিণতি। যাই হোক, এগুলো প্র্যাকটিক্যালে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? কাউন্টার ইনসিশন, এটা আগের দিনও বলেছিলাম। কাউন্টার ইনসিশন হলো যদি মনে করো আপার পার্টে অফ দ্য ব্রেস্ট আছে, হ্যাঁ আপার পার্ট, ব্রেস্টের আপার পার্টে একটা অ্যাবসেস আছে, আপার কোয়াড্রান্ট, আপার আউটার কোয়াড্রান্ট বা ইনার কোয়াড্রান্টে খুব ডিপ একটা অ্যাবসেস। সেই অ্যাবসেসটা তুমি ড্রেন করার পরেও দেখা যাচ্ছে অ্যাবসেসের মধ্যে একটা পকেট আছে, সেই অ্যাবসেসটা ড্রেন হচ্ছে না, রুগী হাঁটাচলা করে বেড়াচ্ছে, শুয়ে থাকছে, কিন্তু ড্রেন হচ্ছে না। তখন ব্রেস্টের নিচের সারফেস, আন্ডার সারফেস অফ দ্য ব্রেস্ট এবং চেস্ট ওয়ালের যে জাংশন, ওই বরাবর একটা ইনসিশন দিয়ে ওখান দিয়ে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট ঢুকায় উপরের অ্যাবসেসের সাথে একটা কমিউনিকেশন তৈরি করে দেওয়া হয়। নিচে দিয়ে ঢুকায় উপরে ব্রেস্টের অ্যাবসেসের সঙ্গে একটা কমিউনিকেশন দিয়ে ওখানে আমরা একটা টিউব দিয়ে রাখি, ড্রেন টিউব। আগে ইউজুয়ালি করুগেটেড রাবার শিট ড্রেন, করুগেটেড রাবার শিট ড্রেনে ভালো হয়। তা না পেলে আমরা একটা হোয়াইট বোর্ড একটা ড্রেন টিউব দিয়ে রাখতে পারি, দিলে পরে উপরের ডিপে যে অ্যাবসেসগুলো জমবে সেটা গ্র্যাভিটির জন্য নিচে দিয়ে এটা বেরোয় যাবে। বেরোয় যাওয়ার পর যখন অ্যাবসেস জমা বন্ধ হয়ে যাবে তখন নিচেরটা জাস্ট ড্রেন টিউবটা বের করে দিলে ওটা হিল হয়ে যাবে এবং ওটা আর দেখা যাবে না, ওটা ভাঁজের মধ্যে আছে, হিল হয়ে যাবে। এটা বলে কাউন্টার ইনসিশন। কাউন্টার ইনসিশন শুধু ব্রেস্ট অ্যাবসেস না, শরীরের অন্য জায়গাও করার দরকার হতে পারে যদি সেটা নন ডিপেন্ডেন্ট ড্রেনেজ হয়ে যায়। হ্যাঁ, অন্য জায়গাও লাগতে পারে কাউন্টার ইনসিশন। দিস ইজ কাউন্টার ইনসিশন। ব্রেস্ট লাম্পে কত এজ পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম করে? আচ্ছা, এটা নির্ভর করে ব্রেস্টের কনফিগারেশনের উপর। ইউজুয়ালি ইয়াঙ্গার এজ গ্রুপ বা যাদের ইয়ে হয় নাই, বাচ্চা হয় নাই, এই বাচ্চা হওয়ার এজ তো এখন কারুর 40 বছর, একটা নায়িকার বাচ্চা হওয়ার বয়স 40 বছর, এবং এদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। যাদের বাচ্চা কম হয় না বা বিয়ে করে না, এদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বেশি। হ্যাঁ, এটা মনে রাখতে, ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বেশি। প্লাস যারা হরমোন থেরাপি নেয় নানা কারণে কনফিগারেশন ঠিক রাখার জন্যে, হ্যাঁ হরমোন থেরাপি নেয়, এদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। সুতরাং ব্রেস্টটা এক্সামিনেশন করে যদি দেখা যায় ব্রেস্ট হচ্ছে ফান ব্রেস্ট, হ্যাঁ ওয়াইডলি ফান ব্রেস্ট, তাহলে সেখানে আল্ট্রাসোনোগ্রাম ইজ মোর ফর ইনফরমেটিভ। আর যদি সে মাল্টিপ্যারা হয়, হ্যাঁ মাল্টিপ্যারা হয়, বা অনেকগুলো বাচ্চা আছে, ব্রেস্ট ইজ নট ফান, ব্রেস্ট ইজ ফ্লাবি, সেখানে কিন্তু ম্যামোগ্রাম বেশি ইফেক্টিভ। এটা নির্ভর করে ব্রেস্টের কন্ট্রোলের উপর, ঠিক এজের উপর না। ইন সিম্পল আমরা ধরে নেই এল্ডারলি পিউপিলের ব্রেস্ট ইজ নন ফন, আর ইয়াঙ্গার লেডিদের ব্রেস্ট ইজ ওয়েল ফন। ব্রেস্ট লাম্পে কত এজ আছে? ঠিক বললাম, ম্যামোগ্রাফি আমি গতদিনই বলেছি এটা সার্জনরা করে না। থাইরয়েড সোয়েলিং এ কি একই সাথে হাইপোথাইরয়েডিজম কি একই সাথে হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েডিজম কিভাবে? না না, একই সাথে তো হতে পারে না। আমি তো দুটো আলাদা আলাদা করে বললাম, ফিচার বললাম, হাইপোথাইরয়েডিজমের ফিচার, হাইপারথাইরয়েডিজমের ফিচার, দুটো একসঙ্গে কখনো হইতে পারে না। হয় হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড সোয়েলিং হয়, ইউথাইরয়েড হবে, নট হাইপোথাইরয়েড হবে, না হলে হাইপারথাইরয়েড হবে, যে কোনোটা হইতে পারে থাইরয়েড সোয়েলিংটা। হ্যাঁ, বুঝি না, ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। আর একটা হলো যে থাইরয়েডাইটিস আছে, কিছু থাইরয়েডাইটিস আছে, বিশেষ করে ইমিউন থাইরয়েডাইটিস যেগুলো আছে, ইমিউন থাইরয়েডাইটিস, এখানে ইনিশিয়ালি এদের টেম্পোরারি হাইপোথাইরয়েডিজম হয়, আলটিমেটলি হাইপারথাইরয়েডিজম হয়, এবং সেটা খুব লো গ্রেড হাইপোথাইরয়েডিজম হয়, আলটিমেটলি দেখা যায় এটা হাইপোথাইরয়েডিজম হয়ে যায়। হ্যাঁ, এটা ইমিউন থাইরয়েডাইটিস যেগুলো হয়, ইনিশিয়ালি ইনফ্লামেশনের জন্য একটু সিক্রেশন বেশি হয়, আলটিমেটলি সেলুলার ড্যামেজ হয়, সেলুলার রিপ্লেসমেন্ট হয়,
ইমিউন টিস্যু ইয়ে দিয়ে, গ্র্যানুলার টিস্যু দিয়ে বা বিভিন্ন টিস্যু দিয়ে আলটিমেটলি হাইপোথাইরয়েডিজম হয়ে যায়। একই সঙ্গে দুটো ফিচার আসবে না, হয় ইউথাইরয়েড হবে, নয় হাইপোথাইরয়েডিজম হবে, না আদার হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েড আর হাইপারথাইরয়েড কম্পেয়ার করার জন্য আমি এত কথা বললাম। তোমাদের একটু পড়তে হবে, না পড়লে তো ক্লিয়ার হবে না। আমি তো অল্প সময়ে অনেক কথা বলছি। থাইরয়েড পড়াতে গেলে অন্তত 7 দিন লাগে একটা থাইরয়েড গ্ল্যান্ড পড়াতে গেলে। আমি গতবার পড়িয়েছিলাম, এখন এবার তোমাদের কে পড়িয়েছে সার্জারিতে আমি জানি না। থাইরয়েড গ্ল্যান্ড তো তোমাদের জানতে হবে, নেক্সট সার্জারি জানতে হবে। গতবার আমি নেক্সট সার্জারি আমি এডিশনালি পড়িয়েছিলাম, ঠিক আছে। একসাথে হবে না। আচ্ছা, তোমার হচ্ছে যে পরিমাণে যেটা হয় সেটা তো হচ্ছে তোমার ওখানে যখন ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হওয়ার কারণে তখন যে ইয়ে হয়, সেল ড্যামেজ হয়, তার জন্য আমার মানে যে থাইরয়েড জমা ছিল ওগুলো বের হয়ে যাবে, বের আসার জন্য হাইপারথাইরয়েড হবে। একই কথাই বললাম, তারপর ইউথাইরয়েড হয়, তারপর আলটিমেটলি ওই তো একই কথা বললাম। পুরো ইনফ্লামেটরি থাইরয়েডিটিস, ডিকনভার্জেন্ট থাইরয়েডিটিস, ইমিউন ইনফ্লামেটরি থাইরয়েডিটিস, একই কথা। হাসিমোটো থাইরয়েডিটিস তাই। তোর মারই তো ছিল প্রথমে থাইরয়েড হরমোনের